নমস্কার, স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই মুহূর্তে আপনারা দেখছেন রিং দ্য বেল এবং আমি রয়েছি আপনাদের সাথে চন্দন পান্ডে। আজকে আমার সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি। আমরা আলোচনা করছি এতদিন ধরে রাজ্য রাজনীতি, বর্তমান পরিস্থিতি এবং পার্সোনাল ওনাদের সবার মতামত নিয়ে। আজকে আমার সাথে রয়েছেন সিপিআইএমএল থেকে মৃন্ময় চক্রবর্তী মহাশয়। প্রথমে আমি ওনাকে স্বাগত জানাবো আমাদের। নমস্কার। নমস্কার মৃন্ময় বাবু, আমাদের রাজ্যে আসন্ন 2018 ইলেকশন, বিধানসভা ইলেকশনকে কেন্দ্র করে সবচেয়ে বড় বার্নিং ইস্যু আপনি কি দেখছেন? প্রথমত তো এই ত্রিপুরা রাজ্যে 2018 যে নির্বাচন, সেই নির্বাচনটা অন্য যে কোনো সময়ের নির্বাচনের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ মানে ইমার্জেন্সির পরে প্রথম লেফট ফ্রন্ট গভর্নমেন্ট 77-78 সাল 10 বছর একটানা শাসন করলো। মাঝখানে 5 বছর জোট আমল, কংগ্রেস টিউজেসের জোট। তারপরে 93 থেকে 2018 পর্যন্ত লাগাতার আপনার এই বামফ্রন্ট সরকার, এই প্রথম বামফ্রন্ট সরকার একটা শক্ত চ্যালেঞ্জের মুখে, যারা মানে সাম্প্রদায়িক, আমরা যাকে বলি সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তি, বিজেপির মুখোমুখি একদম মানে প্রবল প্রতিপক্ষ হিসাবে বিজেপি সামনে এসে দাঁড়িয়েছে। এটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। এখন বিজেপি যে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে জায়গা করে নিচ্ছে, সেটা যদি আমরা দেখি যে শুধুমাত্র বিজেপি বামফ্রন্ট সরকারের সাধারণভাবে যেটা দেখা যায় যে বামফ্রন্ট সরকারের নেতিবাচক দিকগুলিকে ধরেই বিজেপি সামনে এগোনোর চেষ্টা করছে, বিষয়গুলিকে ধরছে। এবার যাদেরকে সামনে এনে বিজেপি ত্রিপুরা রাজ্যে কাজটা শুরু করছে বা করেছে, সেটা হচ্ছে ধরেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদেরকে যাদের রাজ্যেই তারা অনেক বেশি যারা অমিত শাহ, আপনি দেখবেন ইদানিংকালে অমিত শাহ অনেক বেশি মানে কুণ্ঠাসা সেই অর্থের যে এই বিচারপতি লোহা হত্যাকাণ্ডের জন্য যে কেসটা, সেই কেসটাতে উনি দোষী ছিলেন, লোহাকে হত্যা করা হলো। এখন অরুণ মিশ্রের কোর্টে এটা আছে, যেটা নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র বেঞ্চের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়ে গেল। এরকম একজন লোক বা এরকম মাথা যাদের, নরেন্দ্র মোদী দেশটাকে মানে বিক্রি করে দিচ্ছেন সেই অর্থের, সেই সমস্ত লোকরাই ত্রিপুরা রাজ্যকে মানে বিজেপির মডেল, গুজরাট মডেলটা করতে চাইছেন। তো সাধারণভাবে আমি তো এই টক শোতে, মানে এই যে নিউজ চ্যানেলে গত সম্ভবত 1 বছর যাবতই আসা যাওয়া করি, তাতে আমি দেখেছি যে ত্রিপুরা রাজ্যে তারা নির্দিষ্ট কোনো ডেভেলপমেন্টের কর্মসূচি, ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য নির্দিষ্ট কোনো কর্মসূচি তাদের কাছে নেই। তারা ত্রিপুরা রাজ্যের প্রথম থেকে যেটা বলছেন যে ত্রিপুরা রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা নষ্ট হয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা নষ্ট করার জন্য বামফ্রন্ট সরকার রেসপন্সিবল, তার জন্য ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রপতি শাসন দিতে হবে। তার জন্য আপনারা দেখবেন বিজেপির যে ভাইস প্রেসিডেন্ট আছেন বর্তমানে, উনি প্রথম যেটা বলেছিলেন যে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট শাসনে মানে রাজ্যের আইন শৃঙ্খলাটা নষ্ট হয়ে যাচ্ছে, আর তার জন্য তারা তাদের পার্টির তরফ থেকে একটা ডেপুটেশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিলেন। তারা 29শে জুন তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করলেন যে ত্রিপুরা রাজ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা বিগড়ে গেছে, তার জন্য রাষ্ট্রপতি শাসন অবশ্যই জরুরি। এরপরে আপনারা যদি এই চ্যানেলে আমরা বারবার দেখেছি বা ত্রিপুরা রাজ্যেও দেখেছি, বিভিন্নভাবে ত্রিপুরা রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা বিগড়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ঘটনাগুলিকে সামনে এনে এটা হাজির করা হয়েছে। কিন্তু যদি আমি পলিটিক্যালি যদি বলি, তাহলে কিন্তু বিজেপি যে দল রয়েছে সেই দলের কর্মীরা বেশি মারা গেছে এখন অবধি যদি দেখা যায়। না, এখন ধরেন বিজেপি দলের কর্মী মারা গেছে কি সিপিএম দলের কর্মী মারা গেছে, সেটার চাইতে এটা দেখেন, আপনি যখনই দেখবেন যে রুলিং পার্টি যদি মার খায়, মানে রুলিং পার্টি, আমরা যেটা দেখেছি রুলিং পার্টি যে শাসনে থাকে, সে যদি মার খেতে থাকে তখন বোঝা যায় যে রুলিং পার্টির অবস্থাটা খারাপ। তাহলে আপনি কি বলছেন, মানে রুলিং পার্টি যেহেতু সিপিআইএম এর ফ্রন্টের শাসিত রাজ্যে রয়েছে সিপিএম, আপনি বলছেন যদি শাসিত থাকে ওনারা মরতে পারবে না, বরঞ্চ মারতে পারবে, মানে মরতে পারবে না, মানে আপনি এটা দেখবেন যে এই যে সংঘর্ষগুলি হচ্ছে, সংঘর্ষের মধ্যে আপনি দেখবেন মানে ব্যালেন্স অফ ফোর্স, মানে তাহলে আপনি স্বীকার করছেন যে শাসিত রয়েছে সরকার, তাদের যদি কেউ মারা যায় তাহলে তারা একটা পরাজয়ের দিকে এগিয়ে যাবে। তাদের একজন না, যদি দেখবেন যে রুলিং পার্টি মার খাচ্ছে, তখন আপনি বুঝবেন যে রুলিং পার্টির দুর্দিন ঘনিয়ে আসছে। আর যদি অপোজিশন মার খায়, তখন আপনি দেখবেন যে অপোজিশনের এই দুর্দিন থাকে। এটা আপনি দেখবেন, আপনি ত্রিপুরা রাজ্য না, আপনি বিহারের ইলেকশনে দেখবেন যেই বছর লালু হেরে গেল, ঠিক না, সেই বছর লালু কিন্তু মার খেলো। লালু নিজে শাসনে ছিল, কিন্তু লালু বিজেপি মানে ওই যে নীতিশের সাথে যে সরকার, নীতিশ আর বিজেপি মিলে যে সরকার, সেই সরকারের সাথে তাদের কিন্তু ইলেকশনে মারপিট হলো, তাতে কিন্তু লালু হেরে গেল।
আর তারপরে ইলেকশনে দেখা গেলো লালু পরাজিত হলো। এটা কিন্তু একটা ন্যাচারাল, মানে ইন্ডিয়ান যে মানে পলিটিক্যাল যে স্ট্রাকচার, পলিটিক্স যেটা আমরা দেখি, তাতে যার হাতে শাসনটা থাকে তার হাতেই দমনটা থাকে। আর দমনটা যদি আপনার হাতে চলে আসে, অপোজিশনের হাতে চলে যায়, তাহলে তো ওই শাসন ক্ষমতা ওনার থাকার আর ইলেকশনের মাধ্যমেই উনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি এই সরকারটা বা এই পার্টিটা ক্ষমতার থেকে চ্যুত হয়। আমাদের রাজ্যের সিপিআইএম সরকার অথবা আমি যদি বলি সিপিআইএম পার্টি যেটা রয়েছে, যেটা দেখা যায় আমাদের দেশের বাইরে কি হচ্ছে সেসব ইস্যু নিয়ে কিন্তু র্যালি বের করছে, কিন্তু আমাদের রাজ্যে যখন একজন মারা যায় বা আমাদের ভারতবর্ষে যখন কিছু একটা, তখন সেটা নিয়ে প্রতিবাদ করা হয় না। সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? না, এটা নিশ্চয়ই নিন্দনীয়। ধরুন আপনার যদি আমি বাইরের কোনো ঘটনা নিয়ে আমি প্রচার করি, ঠিক না, তাহলে রাজ্যের ঘটনা নিয়ে আমি কেন প্রতিবাদ করব না? এটা নিশ্চয়ই নিন্দনীয়। আমরা যদি মনে করি যে ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতন হচ্ছে, নারী নির্যাতনের হারটা ত্রিপুরা রাজ্যের, বা পানিশমেন্ট দেওয়ার হারটা, ঠিক না, অন্য যে কোনো নর্থ ইস্ট রিজনের মধ্যে এটা সবচেয়ে নিচেই আছে, ঠিক আছে না? তো এটা যদি আপনি বিচার ব্যবস্থাটার উপর ধরেন, পুলিশের ভূমিকার উপর ধরেন, ত্রিপুরা রাজ্যে পুলিশের থানাতে যাক, নারী নির্যাতনকারীরা থানাতে যাক, যাওয়ার পরে কিন্তু আপনার এফআইআর নেওয়ার ক্ষেত্রে এটা প্রবলেমই হয়, সাধারণ ক্ষেত্রেই হয়, ঠিক না? একটা পার্টি যখন থাকে, তো সেই পার্টিটার একটা মানে বৈশিষ্ট্য, মানে শাসন ব্যবস্থার মধ্যে তার একটা দলীয় দলতন্ত্র, আমরা যেটা বলি দলতন্ত্র, সেই দলতন্ত্রটা বা সিন্ডিকেট রাজ, এটি একটা এস্টাবলিশড হয়ে যায়, ন্যাচারাল কোর্সেই হয়। তো এখন এই ঘটনাগুলির যদি তারা প্রতিবাদ না করে, ধরেন এই ঘটনা নারী নির্যাতন হচ্ছে, বেকারদের প্রশ্নে হচ্ছে, বা যে কোনো সাংবাদিক হত্যা হচ্ছে, শান্তনু মার্ডার হলো, সুদীপ দত্ত ভৌমিক মার্ডার হলো, তো এটির যদি তারা প্রটেস্ট না করে, বামপন্থী সরকার বা সিপিএম পার্টি, তারা যে চার দলের যে জোট আছে, তারা যদি রাস্তায় নেমে প্রটেস্ট না করে, তার সুযোগ কিন্তু আপনার অপোজিশন এবার নিচ্ছে। তো আপনি যদি রাস্তায়, আরেকটা যেটা বলবো আমি মিলন বাবু, কিছুদিন আগে দেখা গেছে যে সিপিআইএম এর প্রেস মিট করে গৌতম বাবু বলেন যে বিজেপির নেটওয়ার্ক আমাদের রাজ্যের যে পুলিশ রয়েছে তার চেয়ে বেশি স্ট্রং। তো সেই সব বিষয় আপনি কিভাবে দেখছেন, যে একজন শাসিত দল যদি বলে যে আমাদের রাজ্যের পুলিশ থেকে স্ট্রং নেটওয়ার্ক রয়েছে অপোজিশন পার্টি, তাহলে সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। এটা তো ধরেন আমি ঠিক বুঝতে পারলাম না, মানে উনি কীভাবে বলেন একটা সরকারের উইকনেস, সরকারের গোয়েন্দা দপ্তর বা তার যে নেটওয়ার্ক, সরকারের যে নেটওয়ার্কটা একটা পার্টির নেটওয়ার্কের চাইতে দুর্বল, সেটা উনি কি করে বলেন? গভর্নমেন্ট তো বলেনি, উনি পার্টির বলতে এটা ওনার নিজস্ব মত, সেটা আমার কাছে মনে হয় না এটা উনি, যদি উনি বলে থাকেন প্রেস কনফারেন্স করে যখন উনি এটা বলছেন, এটা ওনার নিজস্ব মত হতেই পারে না। পার্টি বা গভর্নমেন্ট তো ওনার মতটাকে সাপোর্ট করে। যেরকম ঠিক দেখা গেছিল যখন ঝর্ণা দাশবৈদ্য ম্যাডাম যখন বলেছিলেন, সেটাকে পার্টির তরফ থেকে বলা হয়েছে এটা ওনার পার্সোনাল ওপিনিয়ন ছিল, কিন্তু যখন একটা পার্টির মুখপাত্র বা পার্টিকে যে স্ট্যান্ড রাখছে প্রেস কনফারেন্স করে, উনি যদি এসব বক্তব্য রাখেন, পার্টির স্টেটমেন্ট, না পার্টির স্টেটমেন্ট আছে, গভর্নমেন্ট আছে, তো গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, গভর্নমেন্টের চিফ মিনিস্টার আছেন, দায়িত্বপ্রাপ্ত লোক যারা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এটার উত্তর দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন গৌতম দাসের স্টেটমেন্টটা কারেক্ট বা ইনকারেক্ট, সেটা গভর্নমেন্টের রেসপন্সিবল, গভর্নমেন্ট উইল অ্যান্সার দিস কোশ্চেন। মানে আমি মনে করি এটা অযাচিত প্রশ্ন, ওনার এটা ওরা এড়ানোটাই উচিত ছিল। এইভাবে মানে একটা গভর্নমেন্ট সম্পর্কে কনফিউশন তৈরি করাটা সম্ভবত ঠিক না। আর রাজ্যের বিভিন্ন ঘটনাবলিতে যদি মানে বামপন্থী বা পার্টিগুলি যদি প্রটেস্টে না নামে, এটা আমি আগেও বলেছি, তার জন্যই দেখবেন ত্রিপুরা রাজ্যে বিজেপির মতো একটা শক্তি, ঠিক না, জায়গা পেয়ে যাচ্ছে। যদি অপোজিশন মানে রুলিং পার্টি ঠিকভাবে তার কাজগুলি করতে পারত, তার নিয়ন্ত্রিত মানে যে শ্রেণী সংগঠনগুলি, ছাত্রদের সংগঠন, যুবদের সংগঠন, মহিলাদের সংগঠন, এইগুলি বা কর্মচারীদের সংগঠন, এগুলি যদি ঠিকভাবে কাজ করতে পারত, ঠিক আছে না, তাহলে অপোজিশনের পক্ষে এতটুকু সুযোগ নেওয়া সম্ভব ছিল না। 2013 ইলেকশন থেকে 2018 ইলেকশনটা কতটা তফাৎ? অনেক তফাৎ, ধরেন বিশাল তফাৎ এই অর্থে আমি ঠিক জানি না আপনি সেই সময় মানে সাংবাদিকতার জগতে ছিলেন কিনা, আমি ঠিক জানি না, কিন্তু আমরা তো মানে পলিটিক্যাল এরিনাতেই সবসময় থেকেছি। তো ওই সময় আপনি দেখেছিলাম যে ধরেন মানে এভারেজ লেফট ফ্রন্ট গভর্নমেন্ট মোর দেন 50% ভোট পেয়েছিল, ঠিক আছে। কিন্তু এখন যারা মেইন অপোজিশন হিসাবে এসেছে যে বিজেপি, সেই সময়ে 50টা আসন দিয়েছিল, 49টা আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল, 1.57% তারা ভোট পেয়েছিল, ঠিক না। এখন তারা মানে যাদের সাথে ঐক্য করার জন্য চেষ্টা করছে লাগাতারভাবে, ত্রিপুরাতে ডিস্টার্ব ক্রিয়েট করে আইপিএফটি কন বা অন্য যে আইএনপিটি বা যারা আছে তাদের সাথে, আইপিএফটি ওই সময়ে 1%-এর নিচে ভোট পেয়েছিল, 7 পয়েন্ট সামথিং ভোট পেয়েছিল আইএনপিটি,
তো আজকে রাজ্য সরকার ফেল হয়েছে বলে তো এই দুটো পার্টি চান্স পেয়ে গেছে এখানে। হ্যাঁ, রাজ্য সরকারের বলতে রাজ্য সরকার ফেল করেছে বলতে রাজ্য সরকার আপনারা এটা একটা আপনারা আমরা ত্রিপুরার লোক, ত্রিপুরার যে ধরেন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, এই যে লেফট ফ্রন্ট গভর্নমেন্টের পারফরমেন্সের উপরে কিন্তু বিজেপির সাথে তার কম্পিটিশনটা হবে না, এটা হবে ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে। আপনি দেখবেন গুজরাট ইলেকশনে জেতার পরে তাদের যে আপনার প্রেসিডেন্ট আছেন অমিত শাহ বলেছিলেন এইবার আমাদের লক্ষ্য হচ্ছে মানে নর্থ ইস্টের মধ্যে প্রথম নামটা উনি ত্রিপুরা বলেছিলেন, ঠিক আছে না? বা ধরেন আপনার জুন মাসে যখন উনি ত্রিপুরা সফর করেছিলেন কুমারঘাটে, এবং আপনার কুমারঘাটে সভা করেছিলেন, সম্ভবত আর একটা কোথাও সভা করেছিলেন, সেই সভাতে পরে উনি যে একটা মানে লোকাল যে মিডিয়াতে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউতে কিন্তু লক্ষ্য করেছিলেন উনি যেটা বলেছিলেন যে মানে উড়িষ্যা, বেঙ্গল এবং ত্রিপুরা এটা হচ্ছে আমাদের টার্গেট। আসলে দেখবেন মানে আমরা যেটা বলি সাম্প্রদায়িক ফেসিবাদী শক্তির কাছে প্রধান এবং একমাত্র শত্রু যদি হয়, প্রধান শত্রু সেটা হচ্ছে কমিউনিস্টরা, তারপরে মুসলিমরা তাদের একটা শত্রু, আমরা তাদের একটা শত্রু কমিউনিস্টরা। এখন ভারতবর্ষে যদি ধরেন শিবরাত্রি চলতে যদি বলা যায় বামপন্থী শাসন, সেটা ত্রিপুরাতে লাগাতার 25 বছরের শাসন আছে, ঠিক আছে না? এই 25 বছরের শাসনটা আমাদের উল্টে দিতে হবে। তার জন্য তারা একটা স্লোগান দিয়েছেন, চলো পাল্টে দিই। এই স্লোগানটাও তারা দিয়েছেন, খুব ইজি কেচি, সবাই বুঝতে পারে, ঠিক আছে না? তো এই যে ধরেন বামপন্থী শাসনকে উচ্ছেদ করার জন্য গুজরাট মডেলকে, গুজরাটের যারা নাকি গুজরাটটাকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক আছে না, সেই তাদেরকে এখানে এসে জায়গা দিয়েছেন। ত্রিপুরার যারা বিজেপিতে জয়েন করলেন, যারা ত্রিপুরা থেকে বিজেপিতে গেলেন, হ্যাঁ, কংগ্রেস করলেন, কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, তারপর তৃণমূলে গেলেন, তৃণমূল থেকে বিজেপিতে, তাদের কাছে কিন্তু তাদের উপর ডিপেন্ড করে কিন্তু তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে না। তারা দেখছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবার নরেন্দ্র মোদীর কার্যকলাপটা আপনি দেখুন, প্যালেস্টাইনের আরে ইসরায়েলের লোক এলো, লিডার এলো, করমর্দন করলো, প্যালেস্টাইনে গিয়ে টু নেশনস থিওরির পক্ষে দাঁড়ালো না, ঠিক না? এই যে মুসলিম বিরোধিতা, ঠিক আছে না? বা অমিত শাহ, আমি আগেও বলেছি, অমিত শাহ আপনি দেখবেন অমিত শাহের যে কার্যকলাপ আছে, জয় শাহ এখানে যদি মুসলিম বা দলিত বিরোধিতা যদি হতো, তাহলে এখানে একটা ফ্রেশ এক্সাম্পল আমি দিতে পারি আপনাকে। কিছুদিন আগে যখন দেখা গেছে হরিজনরা মুখ্যমন্ত্রী মানিক সরকার বাড়ির সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে মানিক সরকার কিন্তু বেরিয়ে চলে আসেন গাড়ি নিয়ে। কিন্তু ঠিক তার দুদিন পরে দেখা যায় যিনি বিজেপির যে এখানে ইনচার্জ রয়েছেন সুনীল দেওধরজি কিন্তু যে কোনো এক হরিজনের বাড়িতে যান, গিয়ে সেখানে কিন্তু ওদের বাড়িতে পিঠে পুলি সংক্রান্তি চলছে, পিঠে পুলি খেয়ে এসেছেন, ফুটেজ রয়েছে। আপনি একটা খেয়াল করে দেখুন, আপনার তাহলে সুযোগ করে দিচ্ছে না আপনি একটা খেয়াল করে দেখুন, এই পিঠে পুলি খাওয়ার প্রসঙ্গে আমি বলছি যে আপনি দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, মমতা আছে। অমিত শাহ দার্জিলিংয়ে গিয়ে, ঠিক না, একজন চা শ্রমিকের বাড়িতে সাকান্ন ভোজন করলেন, ঠিক আছে? এটা মিডিয়াতে প্রচুর চর্চিত হলো। উনি সাকান্ন ভোজন করে ফেরত আসার পরে তারা কিন্তু আবার তৃণমূলেই চলে গেল। তার মানে আমি আপনার বাড়িতে যেতে পারি, আমার বাড়িতে আপনি যে কোনো সময় নিমন্ত্রিত, আমি তো অতিথি পরায়ণ লোক, আমার বাড়িতে এসেছেন, বাড়িতে খেয়েছেন, থেকেছেন সংক্রান্তির দিন, তার মানে আমি আপনার সাথে না, এটা না। এটা এই যে হরিজনরা কিন্তু আমাদের সাথে দেখা করেছিল, তা আমরা বলেছিলাম যে আপনারা মুভমেন্ট করুন। মুভমেন্ট যদি না করা যায় গভর্নমেন্টের কান নড়ে না, বাচ্চা যদি না কাঁদে মা দুধ দেয় না, এটা তো চিরসত্য। তা আপনি এই হরিজনরা আমাদের কাছে এসেছিল, আমরা বলেছি আপনারা ইন্ডিপেন্ডেন্টলি মুভমেন্ট করেন, তারপরে দেখা যায় কি করা যায়। হরিজন হোক, বাগিচা কর্মী হোক, রেশম শিল্প হোক, বিভিন্ন দপ্তর থেকে আজকে দাবি উঠছে নিয়মিতকরণ করতে হবে। তো 25 বছর শাসনে, আর স্পেসিফিকলি যদি 5 বছর বলি আমি, 5 বছরের সরকার, এই 5 বছরে কেন করতে পারলো না সেই সরকার? আচ্ছা, একটা জিনিস দেখেন আপনি যে আজকে তো 17 তারিখ, অল ইন্ডিয়াতে 10টা ট্রেড ইউনিয়ন স্কিম ওয়ার্কারদের এবং সর্বশিক্ষার বা অন্যান্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে যারা আছে তাদের জন্য আজকে অল ইন্ডিয়া স্ট্রাইক ডেকেছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, ত্রিপুরা রাজ্যের বা সারা ভারতবর্ষের সমস্ত অঙ্গনওয়াড়ি, আশা, মিড ডে মিল, সর্বশিক্ষার কর্মীরা বা ওই গ্রামে যে ফিল্ডে কৃষিদের একটা আছে ভলান্টিয়ার, তারা সবাই আজকে স্ট্রাইক করেছে। কেন করেছে? তারা বলছে যে আমাদেরকে 45তম শ্রম যে অধিবেশন হয়, যেটার মধ্যে শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রী থাকেন, উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, সেই জায়গাতে 45তম ওই শ্রম কনভেনশনে সিদ্ধান্ত হয়েছিল এই যারা মানে স্কিম ওয়ার্কার, ঠিক না, তাদেরকে ওয়ার্কার হিসেবে রিকগনিশন দিতে হবে, তাদেরকে 18,000 টাকা মাইনে দিতে হবে, মজুরি দিতে হবে, 3,000 টাকা তাদের পেনশন দিতে হবে, যতক্ষণ তুমি তাদেরকে রেগুলারাইজ না করো।
ঠিক না? তো এইগুলো তো ধরেন, এটাই তো আপনি ধরেন এই ত্রিপুরাতে 50 জন 60 জন বাকি শ্রমিক, এটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম ওয়ার্কার যারা আছেন, যারা আজকে অল ইন্ডিয়াতে স্ট্রাইক ডাক দিলেন, অলরেডি আপনার 26 লক্ষের উপরে আছে আপনার অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল কর্মী, ঠিক না? এই রাজ্যে আমরাই আন্দোলন করে মিড ডে মিল ওয়ার্কারদের 500 টাকা বেতন বাড়িয়েছি, তাদের এগ্রেসের দাবি করেছি। এই লাস্ট আমি 6 তারিখে হেলথ ডাইরেক্টরের সাথে, শৈলেন্দ্র যাদবের সাথে ডেপুটেশন দিয়ে আশা কর্মীদের যে ব্যাকলগ ছিল, মানে 12 থেকে 2012 থেকে এখনও পর্যন্ত তারা ইন্টেন্সিভের টাকাটা পায়নি। তো বলেছে আমাদের যে ওই দিন 6 তারিখ থেকে 2 সপ্তাহের মধ্যে তাদের টাকাটা দিয়ে দেবে, এক একজন 50-60 হাজার টাকা করবে। তো পথ চলতি যে ট্রেড ইউনিয়নগুলি থাকে, এগুলিতে এসব কাজ করে না। আর বেসিক্যালি ধরেন আপনার স্টেট গভর্নমেন্ট তাদেরকে রেগুলার করা বা না করা, সেটা সবটাই আপনার ডিপেন্ড করে সেন্ট্রাল স্কিমের উপরে, সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসির উপরে স্টেট গভর্নমেন্ট চলে। স্টেট গভর্নমেন্টের নিজস্ব কিছু নেই। এই স্টেট গভর্নমেন্টের মানে আমি আবারও বলেছি, যেহেতু আপনি বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট 9:1 রেশিওতে কিন্তু টাকা দেওয়া হচ্ছে 90 টাকা। হ্যাঁ, এই যে ধরেন আমি এটা বলছি যে ত্রিপুরা রাজ্যের রোজগার হচ্ছে, আপনি দেখবেন বাজেট পেশ করে, তো বাজেট অ্যানালাইসিস হয়, বাজেটটাতে দেখবেন ত্রিপুরা রাজ্যের রোজগার হচ্ছে। আজকে রেগার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা কেন আপনি বলবেন? না, এবার ত্রিপুরা তো রেখাতে শ্রেষ্ঠ। এই দেখেন ওবিসি এসসির প্রশ্ন ত্রিপুরা শ্রেষ্ঠ। সে তো হবেই বটে, ডেটায় যা দেখা গেছে যতটা মানে ল্যান্ডস নেই আমাদের এরিয়া, তার চেয়ে বেশি নাকি পুকুর কাটা হয়ে গেছে। আমি বলছি তো রেখাতে তো ত্রিপুরাই শ্রেষ্ঠ, পুরস্কারটা পাচ্ছে। তো কে দিচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্টই দিচ্ছে। 4.5 বছর ধরে তো তারাই আছে। লাস্ট যে এসসিদের জন্য যে শ্রেষ্ঠ পুরস্কারটা পেলো, সেটা তো তাদেরই মিনিস্টার দিল, তারা ডিপার্টমেন্টই তো। কিন্তু যখন বাইরে থেকে কোনো মিনিস্টার মন্ত্রীরা আসে, ওনারা বলেন যে যতটা আমাদের ল্যান্ড এরিয়া নেই তার চেয়ে বেশি পুকুর কি করে কাটা সম্ভব? আমার কথাটা দেখেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আপনি দেখবেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটা স্টেটের সাথে আর একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিলেশন থাকে। এটা পাবলিকলি কখনোই আসতে পারে না, কখনোই আসতে পারে না। কারণ আপনি দেখবেন যে যত ভারতবর্ষের, আজকে তো ভারতবর্ষের বামপন্থীরা কখনোই ক্ষমতায় ছিল না, এই ত্রিপুরা রাজ্য কংগ্রেসীরা ক্ষমতায় ছিল। বামপন্থীরা যখন আন্দোলন করেছে, তখন কি সেন্ট্রাল গভর্নমেন্টের বা ত্রিপুরার বামপন্থী সরকার তো আজকে 35-36 বছর চললো, কখনো আপনি কংগ্রেসী সরকারের কোনো মিনিস্টারকে এসে দেখেছেন যে ত্রিপুরা রাজ্যের সেন্ট্রাল গভর্নমেন্ট এত টাকা দেয়, তারা এত টাকা খরচ করে না, এসব বলতে কখনো আমরা সেটা বলা হয়নি হয়তো, কারণ আমরা পশ্চিমবঙ্গে দেখি। না, এটা হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোটি। আমরা যেটা বলছি কিন্তু যে সরকার সংবিধানকে, যে সরকার ক্যাবিনেটকে, যে সরকার পার্লামেন্টকে এড়িয়ে চলতে পারে। আপনি দেখেন না, বিধানসভা শীতকালীন অধিবেশনকে বন্ধ রেখে স্থগিত করে গুজরাটের সমস্ত মিনিস্টার গিয়ে গুজরাটে ইলেকশনে ক্যাম্পেইন করলো, ক্যাবিনেটকে এড়িয়ে, ঠিক না, নোটবন্দি চালু করলো, জিএসটি চালু করলো, ফ্রান্সের সাথে নাফাল ডিল করে দিল, ঠিক না? এই যে ঘটনাগুলি করছে, বা ধরুন এখন যে ওই ব্যাংকে টাকা জমা রাখার যে জিএসটি করার পর কিন্তু আমাদের জিডিপি যেটা রয়েছে সর্বশ্রেষ্ঠে গেছে, এই প্রথম। জিডিপি রাফাল যে ডিল আপনি বললেন, সেটা কিন্তু ভারতের কোনো লস আমার মনে হয় না। এটা অন্য প্রসঙ্গ, অন্য প্রসঙ্গ। যদি করা হয়, যদি রিং দা বেলে যদি আবার কখনো আমাকে চান্স দেওয়া হয় রাফাল নিয়ে, জিএসটি নিয়ে, নিশ্চয়ই বলবো, কোনো অসুবিধা নেই। আমরা নিশ্চয়ই এটা না, আমি বলছি যে মির্মন বাবু, এখানে যেটা বিষয়টা উঠে এসেছে, কংগ্রেস যেহেতু আপনি বলেন, কংগ্রেসের কিন্তু সবসময় থেকে দেখা গেছে যে সিপিএম অথবা আমি যদি বলি কমিউনিস্টদের প্রতি একটা সফট হার্ট রয়েছে, সেটা আপনি এগ্রি করবেন তো? না, এটা কিন্তু দেখবেন না, সেটা যদি না হতো তাহলে পশ্চিমবঙ্গে গিয়ে লাল সালাম কিভাবে নিলেন রাহুল? না, সফটনেস না, এটা হচ্ছে কি ধরেন আপনার ধরেন সাম্প্রদায়িক ফেসিবাদী শক্তিকে মোকাবেলা করা। ফ্রেশ এক্সাম্পল আরেকটা রয়েছে আমার কাছে, কিছুদিন আগে উনি চীনে গেছিলেন, গিয়ে ওখানকার যে কমিউনিস্ট পার্টিরা রয়েছেন সবার সাথে কিন্তু দেখা করেছেন, ফুটেজ রয়েছে আমাদের কাছে। কে? রাহুল। হ্যাঁ, এটা তো আপনি দেখবেন, আপনি কূটনৈতিক রাজনীতি করেন, কূটনীতি করেন, কোনো দেশের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার দরকার নেই, কোনো পার্টির সাথে। পশ্চিমবঙ্গে কিন্তু ঠিক তা রিফ্লেক্ট করেছিল। পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম ইলেকশন অ্যাডজাস্টমেন্ট করেনি। এখন ফেসিবাদী শক্তিকে মোকাবেলা করার প্রশ্নে বামপন্থীরা যদি কংগ্রেসের সাথে, সিপিএম যদি কংগ্রেসের সাথে ইউনাইটেড হয়, হতেই পারে। আপনি দেখবেন না, প্রকাশ করাত তাদের মধ্যে দুটো লাইনের ডিফারেন্স ছিল। একটা ছিল কর্তৃত্ববাদী, মানে বিজেপি সাম্প্রদায়িক বলতে চায়নি, কর্তৃত্ববাদী বলে অথরিটেরিয়ান ক্যারেক্টার। আরেকজন বলছে না, এটা ফেসিবাদী ক্যারেক্টার। লাস্ট আপনি দেখবেন এই জানুয়ারি মাসে, ডিসেম্বরের শেষ জানুয়ারির প্রথম দিকে প্রকাশ করা স্বীকার করে নিল যে না, এটা ফেসিবাদী ক্যারেক্টারেই, তার জন্য আমরা এই কংগ্রেসের সাথে ইউনাইটেড হতে আমাদের কোনো অসুবিধা নেই। এটা তাদের লাইনেই আছে, তাদের লাইনই আছে। সুতরাং এটা বামপন্থীরা তারা যাবে না। এটা কংগ্রেসের সাথে যে সফটওয়্যার রয়েছে, সেটা আরেকটা एग्जांपल আমি দিতে পারি। আছে না, হিমাচল প্রদেশে রিসেন্টলি ইলেকশন হয়েছিল, সেখানে থিওক বলে একটা কনস্টিটিউয়েন্সি রয়েছে, তাদের একদম জিতেছে। সেটা কিন্তু যেখানে কংগ্রেসের সবচেয়ে সিনিয়র হিমাচল প্রদেশের যিনি লিডার রয়েছেন, ওনার নামটা এখন আমার মনে পড়ছে, উষা বলেছিল যদিও, উনাকে টিকিট না দিয়ে ওনার জায়গায় নতুন একজন ক্যান্ডিডেটকে দিয়েছিলেন, যার ফলে হয়তো এখন
কমিউনিস্টরা ওখানে একটা সিট পেয়ে হ্যাঁ হ্যাঁ, এটা তো পেয়েছে, এটা তো ন্যাচারাল। আপনি দেখুন না, জিগনেশ যেখানে জিতলো সেখানে তো দলমত নির্বিশেষে সমস্ত পার্টি, ইভেন আমরা পর্যন্ত বিজেপিকে হারানোর জন্য একটা সিম্বল, তারা দুজন জিতেছে, তার মধ্যে জিগনেশ এটার মধ্যে অল পার্টি সাপোর্ট করেছে, অল পার্টি, সমস্ত সোশ্যাল ফোর্স সবাই সাপোর্ট করেছে। কারণ বিজেপির আক্রমণটা, বিজেপির অফেন্সটা আজকে আমরা এই মুহূর্তে কতটুকু গভীরভাবে বুঝতে পারবো সেটা সবার কাছে ধারণা নাও থাকতে পারে, ঠিক না? কিন্তু এটা দিনকে দিন আপনি বুঝতে পারবেন যে বিজেপি কী ধরনের একটা শক্তি, যে শক্তিটা ধীরে ধীরে, আমরা বলি এটা ক্যান্সার, একবার ক্যান্সার আপনার হয়, সেটা কোন লেভেলে আপনি যাবেন, কখন গিয়ে আপনার মৃত্যু হবে আপনি কিছুই বলতে পারবেন না। বিজেপি হচ্ছে মানে সাম্প্রদায়িক ফেসিবাদী শক্তিটা এমন একটা শক্তি, যে শক্তিকে রোখার জন্য শুধু সংসদের মধ্যে, সংসদের বাইরে লড়াই করলে হবে না, এখন সংসদের বাইরেও নির্বাচনেও তাকে পরাজিত করতে হবে। স্টিল নাও এই ত্রিপুরা রাজ্যেও বিজেপিকে আমাদের পরাজিত করতেই হবে, এট এনি কস্ট। তাহলে আপনারা বলছেন এবারে 2018 ইলেকশনে আপনারা সক্ষম রয়েছেন বিজেপিকে পরাজিত হ্যাঁ, করার? বিজেপি নিশ্চিত বিজেপি হারবে বামপন্থী শক্তির কাছে সম্মিলিতভাবে। আমি অ্যাজ এ কমিউনিস্ট পার্টির লোক, লিডার, মানে মেম্বার, আমি আমার পার্টির তরফ থেকে এই বিজেপিকে পরাজিত করার জন্য যতটুকু সম্ভব আমরা হার্ড অ্যান্ড ফাস্ট চেষ্টা করব। বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। অসংখ্য ধন্যবাদ মৃন্ময় বাবু আমাদের সাথে কথা বলার জন্য। দর্শকরা, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন সিপিআইএমএল থেকে ছিলেন আমাদের সাথে মৃন্ময় চক্রবর্তী মহাশয়। উনি কথা বললেন এবং আমাদেরকে ওনার এক্সপিরিয়েন্স, মতামত উনি আমাদের সাথে শেয়ার করলেন রিং দ্য বেল শোতে। আজকে সময় শেষ হচ্ছে এখানেই, শেষ করতে হচ্ছে আজকে এখানেই। কাল আবারও নতুন এক ব্যক্তি, নতুন এক বিষয় নিয়ে ফিরবো। ততক্ষণের জন্য অন্যান্য আপডেটস এবং নিউজের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। রাত্রি 8টায় দেখুন চন্দন দেবনাথের টক শো। নমস্কার।